কেমন হলো এই উপদেষ্টা পরিষদ। এবং আরেকটা বড় সারপ্রাইজ আমাদের এখানে আছে, সেই কারণে ওটা নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে। সেটা হচ্ছে দুজন তরুণ এখানে উপদেষ্টা হয়েছেন যারা এই মুভমেন্টের নেতৃত্বের পর্যায়ে ছিলেন। সেটাকে আমরা ঠিক কিভাবে দেখব? বাংলাদেশে প্রফেসর ইউনূসের নেতৃত্বে এই মন্ত্রিসভা গঠনের মধ্য দিয়ে বা উপদেষ্টা পরিষদ গঠনের মধ্য দিয়ে আমাদের দক্ষিণ এশিয়া অঞ্চলে যে হিন্দুত্ববাদের সোল এজেন্ট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার গালে আরেকটা বড় থাপ্পড় পড়ল। এই আন্দোলনের সবচেয়ে ট্যালেন্টেড পোলাটার নাম হচ্ছে সার্জিস আলম। কেন আসলে সার্জিস আলমকে এই কি বলে যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীতে রাখা হলো না? আপনি যদি দেখেন কথাবার্তা, চিন্তা ভাবনা, মেধা, মননশীলতায় প্রত্যেকটা মানুষকে টাচ করে গেছে সার্জিস আলম। প্রশ্ন আপনার মনে, আমি আপনাকে বলছি কি ঘটতে যাচ্ছে। ক্ষমতা হারানোর সাথে সাথে শেখ হাসিনার দেশ থেকে পালিয়ে যাওয়ায় আওয়ামী লীগ দলটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। একই রকম একটা ধাক্কা লেগেছে ভারতের বিদেশ নীতিতেও, বিশেষ করে বাংলাদেশকে নিয়ে ভারতের যে বিদেশ নীতি সেখানেও একটা ধাক্কা লেগেছে। শেখ হাসিনাকে ক্ষমতায় রাখা, আওয়ামী লীগকে ক্ষমতায় রাখা, এটি ভারতের প্রথম পছন্দ, প্ল্যান এ। গণ অভ্যুত্থানের শেখ হাসিনার পতন হবে, সামরিক অভ্যুত্থানের শেখ হাসিনার পতন হবে, এমনকি শেখ হাসিনা যদি সপরিবারে নিহত হন, সেক্ষেত্রে আওয়ামী লীগের স্বার্থ রক্ষা করা, ভারতের স্বার্থ রক্ষা করা, এই ব্যাপারে ভারতের যে পরিকল্পনা, লিখিত পরিকল্পনা, এটিকে বলা হয় প্ল্যান বি। প্রধান বিচারপতি সহ 57 বিচারপতির পদত্যাগ। দর্শক, কথায় আছে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ঠিক অনুরূপ একটি ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটে গেল। যখন ছাত্ররা কোঠা আন্দোলনকে কেন্দ্র করে মাঠে নামে, তখন কিন্তু প্রধান বিচারপতি সহ আরো অনেকেই নানান ধরনের কথা বলেছিল। যেমন প্রধান বিচারপতি বলেছিলেন যে রাস্তায় আন্দোলন করে কখনোই কোর্টের আদেশ পরিবর্তন করা যায় না। দর্শক, ছাত্ররা কিন্তু গণ অভ্যুত্থানের মাধ্যমে দেখিয়ে দিয়েছে শুধু কোর্টের আদেশ না, সরকারও পরিবর্তন করা যায় শুধুমাত্র রাস্তায় আন্দোলন করে। তো প্রিয় দর্শক, এখন এই বিচারপতিদের কি হবে? তারা কি এখন আর তাদের নিজ নিজ আসনে থাকতে পারবেন? দর্শক, এই বিষয়টাকে কেন্দ্র করে ইতিমধ্যেই একটি প্রতিবেদন আমরা পেয়ে গেছি, যেটি আপনারা একটু পরেই দেখতে চলেছেন। এমনকি দর্শক, এরই সাথে সাথে এই গণ অভ্যুত্থানের মাধ্যমে মোদী সরকারকে বা ভারতীয় হিন্দুত্ববাদী সরকারকে সপাটে চর দিয়ে বসেছে বাংলাদেশের ছাত্ররা। তো প্রিয় দর্শক, এই চরটা কিন্তু সরাসরি নয়, এটাকে সিম্বলিক বা সাংকেতিকভাবে দেয়া হয়েছে। তো প্রিয় দর্শক, এটা ভারতের জন্য আসলে কতটা দুঃখজনক সেটি আপনারা একটু পরেই জানবেন। এমনকি দর্শক, এরই সাথে সাথে আপনারা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় জানবেন, সেটি হলো ভারত কিন্তু চুপ নেই। তারা প্ল্যান বি বা প্ল্যান সি বা এর পরেও তারা যে কোনোভাবে চাইবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে। কিন্তু তারা কি পারবে? বা ডক্টর ইউনূস যেহেতু এখন তত্ত্বাবধায়ক সরকারে রয়েছে, সুতরাং ডক্টর ইউনূসের সাথে কোনোভাবে পাঙ্গা নেওয়া মানে কাদের সাথে পাঙ্গা নেওয়া সেটি কিন্তু বুঝতেই পারছেন। এমনকি সর্বশেষে আপনারা জানবেন যে এই আন্দোলনে যেহেতু প্রধান 6 জন সমন্বয়ক ছিলেন, কিন্তু তাদের মধ্যে মাত্র 2 জনকেই কেন অন্তর্বর্তী সরকারের মধ্যে ঢুকানো হলো, আর যে 4 জন রয়েছে তাদেরকে কেন ঢুকানো হলো না? দর্শক, এই প্রশ্নটি থাকলে অবশ্যই নিউজটি আপনাদের জন্য। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিও শুরুতেই আপনাদের আরও যে ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। এই আন্দোলনের সবচেয়ে ট্যালেন্টেড পোলাটার নাম হচ্ছে সার্জিস আলম। কেন আসলে সার্জিস আলমকে এই কি বলে যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীতে রাখা হলো না? আপনি যদি দেখেন কথাবার্তা, চিন্তা ভাবনা, মেধা, মননশীলতায় প্রত্যেকটা মানুষকে টাচ করে গেছে সার্জিস আলম। প্রশ্ন আপনার মনে, আমি আপনাকে বলছি কি ঘটতে যাচ্ছে। দর্শক, আগে একটু পরিচয়টা দেই। পঞ্চগড়ের কারা আছেন? সার্জিস আলমের বাড়ি হচ্ছে পঞ্চগড়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুখুর মেধাবী ছাত্র। আর এই আন্দোলনের সবচেয়ে বড় কৃতিত্ব যে কয়েকটা ছেলে নিয়েছে তার মধ্যে সে কিন্তু অন্যতম। এবার আসেন কেন তাকে আসলে মানে এই গ্রুপটাতে নেওয়া হয় নাই। একটা মহা মাস্টার প্ল্যান চলছে। মাস্টার প্ল্যানটা হচ্ছে ডক্টর ইউনূস সাহেবের বেশ কয়েকটা কথা আপনি যদি শুনে থাকেন, পাশাপাশি আসিফ নজরুল স্যারের বেশ কয়েকটা কথা যদি শুনে থাকেন, সেখানে একটা ইঙ্গিত ছিল যে একটা তৃতীয় শক্তি, ইয়েস, সার্জিস ইজ দ্য হেয়ার অফ দ্য থার্ড পার্টি। আগামীতে একটা নতুন রাজনৈতিক দল সামনে আসতে যাচ্ছে, আর এই রাজনৈতিক দলটা গঠন করার জন্য একটা লম্বা সময় কিন্তু পেতে যাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারটা। আর সেখানে নাহিদ সে কথা বলতে পারে মোটামুটি লেভেল, অনেক টর্চার সহ্য করেছে, আসিফ মাহমুদ লিখতে পারে ভালো, কিন্তু সার্জিস অ্যাজ এ স্পিকার সে একজন ভালো বিতার্কী, তার যে প্রজ্ঞা, তার যে মেধা, এটা সবচেয়ে বেশি জরুরি হচ্ছে রাজনীতিতে। বেসিক্যালি একটা নতুন রাজনৈতিক দল আপনারা দেখবেন যে খুব শীঘ্রই বাংলাদেশে আসতে যাচ্ছে। তবে এই রাজনৈতিক দলগুলা আমরা যাদেরকে চিনি, আমিও যা একটা দলের কর্মী, আপনিও কর্মী, তাদের মতন না, এটা হবে ভিন্ন রকমের একটা রাজনৈতিক দল। এখন সেই রাজনৈতিক দলটাকে লিড করা
নেতৃত্ব দেওয়া এটা কিন্তু আলাদা জিনিস। সরকারের উপদেষ্টা পদে বৈশা ওইখানে হচ্ছে কথা বলা, কিন্তু একটা দলের হেড হওয়া এটা কিন্তু খুবই মেধাবী বা খুবই মেধাসম্পন্ন মানুষের কাজ দরকার। তো সার্জিস অ্যাজ আ লিডার, এজ এ কি বলা হয় যে টিমের মেইন এই জায়গাগুলো থেকে সার্জিস আলমকে বেসিক্যালি আপকামিং যে তৃতীয় শক্তি বা তৃতীয় রাজনৈতিক দল বাংলাদেশের রাজনীতিতে অভ্যুত্থান ঘটতে যাচ্ছে সেই টিমটারই হেড হচ্ছে সার্জিস। এখন অনেকেই মনে করছেন যে ভাই বাংলাদেশে আরেকটা রাজনৈতিক দলের দরকার কি, বিশেষ করে আমরা যারা আওয়ামী লীগ বিএনপি বা জামাতের ফ্যান ফলোয়ার আছি তারা ভাবছি, অনেকে তো আশা হতো, বিশেষ করে বিএনপি এবং জামাতের কর্মীরা শতভাগ আশা হতো যে এই মুহূর্তে নির্বাচন হচ্ছে না। আবার অনেক কর্মী যারা মনে করেন যে দল করে ঠিক আছে ভাই, কিন্তু একটা সুন্দর সুস্থ বাংলাদেশ চাই, আমার ভাই তোমার ভাই এই ভাই সেই ভাই ডায়লগ চাই না, তারা কিন্তু আপনার নতুন একটা শক্তিকে সামনে দেখতে চায়। পাশাপাশি আপনার এই তত্ত্বাবধায়ক যে সরকারটা, অন্তর্বর্তীকালীন সরকারটা আসছে সেটাকে কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছে। এখন তৃতীয় শক্তি আসলে আমি তো এখানে কোনো খারাপ কিছু দেখি না। মানুষ ভোটাধিকার প্রয়োগের সর্বোচ্চ সুযোগ সুবিধা পাবে, যেটা গত 53 বছরে যে সরকার ছিল যারা যতটুকু পারছে ততটুকুই নির্বাচন কমিশনকে ম্যানিপুলেট করছে, কালো টাকার খেলা খেলছে। যারা দলের যোগ্য উত্তরসূরি, দলের যারা সর্বজন নন্দিত এলাকাতে জনপ্রিয় মানুষগুলা, বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন, গত 53 বছর অনেকেই তাদের এলাকাতে মনোনয়নটা পায়নি। এই সরকার সুস্থ একটা নির্বাচন দিবে, এই দলটাকে গ্রো আপ করার সুযোগ দিবে। আর এই দলটা যেহেতু কোনো পরিবারতান্ত্রিক দল না, বাংলাদেশে আমাদের সমস্যা হচ্ছে দুইটা রাজনৈতিক দল পরিবারকে কেন্দ্র করে। আপনি ইউরোপ আমেরিকার রাষ্ট্রগুলো উন্নত একটাই কারণ, পরিবারতান্ত্রিক দল নাই। আপনি ভারতে দেখেন পরিবারতান্ত্রিক দল ছিল, কংগ্রেসকে ঠেলা দিয়ে বিজেপি কেন উঠছে, কারণ বিজেপি কিন্তু পরিবারতান্ত্রিক দল না। মোদী একজন চায় দোকানদার থেকে প্রধানমন্ত্রী হয়েছে, এগুলো কিন্তু একটা সিস্টেম আছে। সো বাংলাদেশেও নতুন একটা ফেডারেল সিস্টেম, প্রত্যেকটা জায়গা থেকে তারা তাদের টিম তৈরি করবে। সেই টিমে থাকবে কে? সেই টিমে থাকবে ছাত্ররা। আর এমপি ইলেকশনে আগে যে ক্রাইটেরিয়াটা ছিল 25 বছর না হলে আপনি এমপি হওয়ার জন্য যোগ্যতা অর্জন করতে পারতেন না, সেখানে আপনি যদি দেখবেন এই সরকারের আরেকজন প্রধান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন তিনি কিন্তু বলছিলেন যে একটা ছেলে 18 বছরে ভোট দিতে পারে, তাহলে 25 বছরে সে কেন গিয়া সংসদে যাওয়ার যোগ্যতা অর্জন করতে পারবে? সংবিধানকে পরিবর্তন করা হবে, এটাকে 20-এ আনা হবে। এখন 20-এ আনলে ইউনিভার্সিটিতে পড়ুয়া যে কোনো ছাত্র সে যদি তার এলাকাতে ভালো কাজ করে, মানুষ তাকে ট্রাস্ট করে তাকে ভোট দেওয়ার জন্য সুযোগ হবে। আমি মনে করি এটা একটা বিশাল প্ল্যাটফর্ম। বাংলাদেশে আমরা যে জয় দলের ফ্যান ফলোয়ার হই না কেন, আমরাও চাই আমাদের দল থেকে একটা যোগ্য, সৎ, মেধাবী নেতৃত্ব বের হয়ে আসুক। ওই অমুক ভাই আছে, তার নেতাকর্মীরা প্রিয় অভিভাবক লেখা লেখা ধান্দাবাজি করবে, এলাকাতে সিন্ডিকেট করবে, ছিনতাই করবে, জিবি আদায় করবে, দোকান থেকে চাঁদাবাজি করবে, টেন্ডার ড্রপ করবে। দ্যাটস নট পলিটিক্স। 53 বছরে আমরা এগুলাতে আটকাইছিলাম। নতুন শক্তি আসুক, দেন কম্পিটিশনটা সেই হবে। মানুষের তো অপশনে ছিল দুইটা, জামাত এককভাবে নির্বাচন করতে পারে না বিএনপির সাথে, আর আওয়ামী লীগের মতন ওই 14 দলের অস্তিত্ব নাই, নেতা ছাড়া কোনো কর্মী নাই। এগুলো সিস্টেম দিয়ে কেউ একটা দুইটা সিট ভাগে নিয়ে বাংলাদেশ আজকে এই জায়গাতে নিয়ে আসছে, তারা লুটপাট করছে সবাই। এটাই কিন্তু বাস্তবতা। আমরা এই কথাগুলো বলার জন্য ভিতরে সততা থাকতে হবে। দল করি তার মানে যে দল কানা। শুধুমাত্র এই তৃতীয় দলকে তারাই পছন্দ করছে না যারা মনে করতেছে এটা এমন একটা শক্তি যেটা আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে আওয়ামী লীগ বিএনপিকে টেক্কা দিবে। তো দুঃখ না, সমস্যা কি? আমাদের দল থেকে ভালো মেধাবী নেতৃত্ব আছে না, হাজার হাজার আছে, তারাও বের হয়ে আসবে টেক্কা দেওয়ার জন্য। ওই পুরানা বুড়া লাবুর সাবুর ক্ষমতায় নাই, 15 বছর পরে আবার আসছে, ওই নেতার অনুসারীরা সামনে আসবে, ওই নেতারা আসবে, তাদের ভাতিজালা ক্ষমতায় বসবে। এই জায়গাগুলো থেকে একটা টার্নিং পয়েন্ট আসছে ইনশাল্লাহ। বাংলাদেশে প্রফেসর ইউনূসের নেতৃত্বে এই মন্ত্রিসভা গঠনের মধ্য দিয়ে বা উপদেষ্টা পরিষদ গঠনের মধ্য দিয়ে আমাদের দক্ষিণ এশিয়া অঞ্চলে যে হিন্দুত্ববাদের সোল এজেন্ট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমি ব্যক্তিগতভাবে মনে করি সিম্বলিক্যালি মানে প্রতীকী অর্থে তার গালে আরেকটা বড় থাপ্পড় পড়ল। প্রথম দফা হলো যে সে দীর্ঘকাল মানে 15 বছরেরও বেশি সময়, প্রায় 16 বছর সে না, প্রথম দিকে তো কংগ্রেস লালন পালন করেছে, তারপরে সে যতদিন আছে বাংলাদেশে এরকম একটা মাফিয়াতান্ত্রিক একচ্ছত্রবাদী সরকারকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে সে টিকিয়ে রেখেছিল। তার মতো একটা বিশ্বের সবচাইতে বড় জনসংখ্যার দেশ, বৃহৎ দেশ, তারা তাদের সর্বাত্মক সাহায্য দিয়ে এই শক্তিকে টিকিয়ে রেখেছিল। কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা এক অভূতপূর্ব গণ অভ্যুত্থান বা বিপ্লবের মধ্য দিয়ে নরেন্দ্র মোদীর গালে প্রথম থাপ্পড় দিল শেখ হাসিনাকে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করার মধ্য দিয়ে। মানে এটা নরেন্দ্র মোদীর জন্য অনেক বড় থাপ্পড়। আবারও বলি, এটা আমি হিন্দুত্ববাদ কথাটা ব্যবহার করেছি, ভুল বুঝবেন না। ভারতবর্ষের কোটি কোটি হিন্দু ধর্মাবলম্বী বাংলাদেশে ভারতের এই নীতিকে সমর্থন করে না। হিন্দু ধর্ম বা হিন্দু এটা এক জিনিস, আর হিন্দুত্ববাদ আরেক জিনিস। নরেন্দ্র মোদী তার আরএসএস তারা হলো হিন্দুত্ববাদী শক্তি। তারা মনে করে যে এই পুরো অঞ্চলে হিন্দুত্ববাদের প্রভাব দিয়ে চলতে হবে। তারা শেখ হাসিনাকে ওইভাবেই এখানে বসিয়েছিল এবং টিকিয়ে রেখেছিল। তো সেই থাপ্পড়ের কি বলবো যে অপ্রস্তুত অবস্থা কাটতে না কাটতে দ্বিতীয় থাপ্পড় খেলো। কিভাবে খেলো? কারণ ভারত নরেন্দ্র মোদী এবং তার শক্তি ইনক্লুডিং বাংলাদেশের আওয়ামী লীগ শেখ হাসিনা তারা কিন্তু নরেন্দ্র মোদীরই একটা শক্তি। তো নরেন্দ্র মোদী এবং তার যত অনুচর আছে ভারতে এবং ভারতের বাইরে, তারা বাংলাদেশ সম্পর্কে বরাবর একটা প্রপাগান্ডা চালায় অব্যাহতভাবে যে বাংলাদেশের শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বাইরে আর যত রাজনৈতিক শক্তি আছে এরা হলো ইসলামিস্ট জঙ্গিবাদী। সবসময় আপনারা দেখবেন এখনো ভারতের কিছু মিডিয়া ব্যতীত প্রায় সকল মিডিয়া লাগাতারভাবে এই অপপ্রচার চালাচ্ছে যে বাংলাদেশ ইসলামিক জঙ্গিবাদীদের হাতে চলে গেল।
তারা বিএনপিকেও জঙ্গিবাদী দল বলে। বিএনপি এমন অপদার্থ একটা রাজনৈতিক দল, তারা এটা কোনো জবাব দিতে পারে না। যে দলের প্রধান একজন নারী, বহু বছর ধরে যে দল বাংলাদেশে প্রথম নারী প্রধানমন্ত্রী করেছিল, যে দল বাংলাদেশে নারী শিক্ষার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, সেই দল এই কথাটা জোরালোভাবে কখনো বলতে পারেনি বা পারে না যে আমরা এভাবে নারীর অধিকার নিয়ে কাজ করি, আমাদের নেত্রী নারী, আমাদের একাধিক মন্ত্রী নারী ছিল যখন বিএনপি ক্ষমতা ছিল, কেন আমাদেরকে জঙ্গিবাদী বলা হয়, এটা কখনো বিএনপি বলতে পারে না। যাই হোক, তো তারা একতরফাভাবে এই নরেন্দ্র মোদী এবং তার অনুসারী অনুচরেরা তারা এই প্রোপাগান্ডা চালিয়ে গেছে। এখন এটা চালাতে চালাতে তারা এমন এক জায়গায় এনেছে যে হাসিনা ছাড়া আর সবই জঙ্গিবাদী। তো হাসিনা চলে গেছে, বাংলাদেশ এখন জঙ্গিবাদ দখল করে নেবে। কিন্তু দেখা গেল যে আমাদের এই ছাত্ররা, অভ্যুত্থানকারী এই বিপ্লবীরা, তারা এমন এক দূরদর্শী সিদ্ধান্ত নিল, তারা এমন একজনকে তাদের সরকারের নেতা হিসাবে বেছে নিল যিনি বিশ্ব বরেণ্য একজন বাঙালি, যিনি বাংলাদেশের নারীদেরকে স্বনির্ভর করার জন্য তার গোটা জীবন কাটিয়ে দিয়েছেন, যিনি আপাদমস্তক একজন আধুনিক অত্যন্ত সৃষ্টিশীল মানুষ এবং সারা পৃথিবীতে বরেণ্য, সারা পৃথিবীতে 7 জন বিশ্ববিখ্যাত মানুষের একজন তিনি। এর আগে একটা ভিডিওতে বলেছিলাম, অনেকেই শুধু নোবেল বিজয়ী বলে। তিনি পৃথিবীর 3টা শ্রেষ্ঠ পুরস্কার, নোবেল শান্তি পুরস্কার, যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল মেডেল অফ ফ্রিডম এবং প্রেসিডেন্সিয়াল গোল্ড মেডেল, এই 3টা পেয়েছিলেন কে? আলবার্ট আইনস্টাইন, নেলসন ম্যান্ডেলা, মার্টিন লুথার কিং জুনিয়র, তারা পেয়েছিলেন এই পুরস্কারগুলো। প্রফেসর ইউনুস তাদের কাতারের একজন মানুষ। তো তিনি এখন বাংলাদেশের সরকার প্রধান। আমরা তাকে কত রকম নাজেহাল হতে দেখেছি, অপমান অপদস্থ করার চেষ্টা দেখেছি, তাতে কিছু যায় আসে না। পৃথিবীতে তিনি, গোটা দুনিয়া জুড়ে তিনি বরেণ্য মানুষ, সম্মানিত মানুষ। তো তাকে বাংলাদেশের এই ছাত্ররা প্রধানমন্ত্রী বানিয়ে ফেলেছে, প্রধান উপদেষ্টা বানিয়ে ফেলেছে। নরেন্দ্র মোদীর মুখে থাপ্পড় এবং চুনকালি এমনভাবে পড়েছে, পুরা নরেন্দ্র মোদী এবং তার 100 কোটি অনুসারীরা এখন যদি কাপড় খুলে বলে বেড়ায় যে বাংলাদেশ জঙ্গিবাদী সরকার দায়িত্ব নিয়েছে, ইসলামিক সরকার দায়িত্ব নিয়েছে, গোটা দুনিয়ার কেউ বিশ্বাস করবে পারবে করাতে? এটা তাদের একেবারে মুখে এমন চুনকালি পড়েছে যে তাদের আর কথা বলার কোনো জায়গা নেই। তাদের পোষ্য শেখ হাসিনা এবং তার চেলা চামুন্ডাদেরও এসব নিয়ে আর কথা বলার কোনো জায়গা নেই। প্রফেসর ইউনুসের নেতৃত্বাধীন সরকার কেমন কি করবে সেটা আরেক জিনিস, কিন্তু প্রফেসর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের সরকার গঠন হওয়ার মধ্যে এক লাফে বাংলাদেশ বিশ্বসভায় চলে গেছে। এখানে চুরি, লুটপাট, রাহাজানি, খুন খারাপি, মানবাধিকারের চরম লঙ্ঘন, মিডিয়ার স্বাধীনতা তুলে নেওয়া, এইগুলাই তো বাংলাদেশে ছিল। বাংলাদেশ পৃথিবীতে একটা নিকৃষ্ট উদাহরণ হিসাবে গত 15 বছর কিংবা তারও আগে থেকে ছিল। প্রফেসর ইউনুস এইটার সরকার প্রধান হওয়ার মধ্য দিয়ে মানে এক জাম্প, হাই জাম্প, এটা এক জাম্পে পৃথিবীতে বাংলাদেশ এখন এক অন্য উচ্চতায়, অন্য কাতারে চলে গেছে। 150 কোটি মানুষের ভারতও মর্যাদার দিক দিয়ে বাংলাদেশের সমপর্যায়ে এখন নেই। প্রফেসর ইউনুসের নেতৃত্বে তিনি 84 বছর বয়স, কেমন কি করবেন আমি এখনো অত উচ্ছ্বসিত হব না, বাট ডেফিনেটলি অনেক ভালো করবেন ইনশাল্লাহ। কিন্তু তারপরও তিনি যে বাংলাদেশের সরকারের দায়িত্ব নিয়েছেন, এই দায়িত্ব গ্রহণের মধ্য দিয়েই বাংলাদেশ এক অনন্য উচ্চতায় চলে গেছে। শেখ হাসিনাকে ক্ষমতায় রাখা, আওয়ামী লীগকে ক্ষমতায় রাখা, এটি ভারতের প্রথম পছন্দ, প্ল্যান এ। গণঅভ্যুত্থানের শেখ হাসিনার পতন হবে, সামরিক অভ্যুত্থানের শেখ হাসিনার পতন হবে, এমনকি শেখ হাসিনা যদি সপরিবারে নিহত হন, সেক্ষেত্রে আওয়ামী লীগের স্বার্থ রক্ষা করা, ভারতের স্বার্থ রক্ষা করা, এই ব্যাপারে ভারতের যে পরিকল্পনা, লিখিত পরিকল্পনা, এটিকে বলা হয় প্ল্যান বি। প্ল্যান বি যদি ব্যর্থ হয় তাহলে তারা প্ল্যান সিতে যাবে। এই মুহূর্তে বাংলাদেশে যা কিছু ঘটছে তার একটা বিরাট অংশ ভারতীয় প্ল্যান বিতে ঘটছে। ভারত জানে যে কোথায় ডাকাতি হওয়ার সম্ভাবনা আছে, কোন কোন পয়েন্টে আগুন দেওয়ার সম্ভাবনা আছে। তো এই কাজ করার জন্য খুব বেশি কিছু করার দরকার নাই। তো যেমন ধরুন একটা জেলা শহরে আগুন দেওয়া হবে, তো সেখানে এসপি সাহেব জানলেন, ডিসি সাহেব জানলেন, আর 4-5 জন লোক এই টোটাল বিষয়টা প্ল্যান করলেন। জনতা উন্মত্ত, খোলা জনতা আর উন্মত্ত রাগত জনতা বারুদের মতো চলছে। হঠাৎ করে একজন লোক বললেন যে চলো অমুক বাড়ি আক্রমণ করি, দেখি লোকজন কোনো চিন্তা করবে না, সঙ্গে সঙ্গে দৌড় দেবে। আর যে প্ল্যান করে যারা দাঁড়িয়েছে তাদের 1-2 বাড়িতে আগুন দিয়ে দিল। তারপরে শেষে সাধারণ মানুষ উত্তেজনার ভিতরে ঢুকে তাণ্ডব চালালো। কে বিএনপি, কে জামাত, ডাজন্ট ম্যাটার, সবাই দেখলো যে আগুন লাগছে, বাড়ি লুটপাট হচ্ছে। আমাদের দেশে এই যে 32 নম্বর বঙ্গবন্ধু ভবন, এই ভবনে আগুন দেওয়া হলো। আপনি বলেন তো বিএনপির কোনো লোক স্বপ্নে 32 নম্বর আগুন দেবে এই কথা কখনো বলেছে, কল্পনা করেছে? পাকিস্তানের জমানাতে 75 15 আগস্টের পর এই ভবনে আগুন লাগানো হয়নি। হঠাৎ করে এখানে আগুন লাগানো কেন হলো? কেন হলো? এইরকম ঘটনা মাশরাফি বিন মুর্তজার বাড়িতে আগুন লাগানো হয়েছে। কেন আগুন লাগানো হয়েছে? বিকজ তার বাড়িতে আগুন লাগানো হলে সারা দুনিয়া তোলপাড় হবে, সবাই জানবে যে এইভাবে বাংলাদেশ আগুন লাগানো হচ্ছে। এখন মাশরাফি বিন মুর্তজা বা সাকিব আল হাসান তারা স্বৈরাচারীর সহযোগী, এটা বিষয় আসবে না। বিষয় আসবে যে এদের মতো লোক। এখন বাংলাদেশে ধরেন ডক্টর ইউনূস সম্পর্কে আওয়ামী লীগ যত কথাই বলেছে, সারা দুনিয়াতে বিশ্বাস করেনি।
সারা দুনিয়া বলেছে একজন ভালো মানুষকে, এই ওয়ার্ল্ড ফেমাস একজন লোককে এই কাজ করা হয়েছে। কিংবা আমরা বাংলাদেশে বসে ইমরান খানকে কি মনে করছি? দেবতা। কিন্তু তার নিজের দেশে তিনি যতই অজনপ্রিয় হন না কেন বা সামরিক শাসকদের কাছে যতই হন না কেন, সারা দুনিয়ার সহানুভূতি কিন্তু ইমরান খানের পক্ষে। এরপর খুঁজে খুঁজে দেখেন যে যেগুলো মানুষের আবেগকে, যে যারা আন্দোলনের পক্ষে বড় বড় কথা বলছিলেন এবং এই আন্দোলনকে যারা ইনিশিয়েট করেছেন, যেমন ধরেন পিনাকি কিংবা জিলুর রহমান, তৃতীয় মাত্রা জিলুর রহমান, আসিফ নজরুল কিংবা আমি গোলাম মোল্লা রনি, আমরা তো গত 15 বছর ধরে পরিশ্রম করছি। লাস্ট 15 ইয়ার যাবৎ, যে 15 বছর যাবৎ যে লেখা লিখেছি, 50 লাখ শব্দ পত্র পত্রিকায় লিখেছি, কোটি কোটি মানুষ পড়েছে। এই 50 লাখ শব্দ লিখতে গিয়ে কি পরিমাণ রক্ত ঝরেছে আমার হৃদয়ের মধ্যে, মস্তিষ্কের মধ্যে, এটা আপনারা বুঝতে পারেন? প্রতিটা মুহূর্তে তলোয়ারের উপরে আমার জীবন ছিল। তা আমি কেন হ্যাপি হতে পারছি না এই সময়টাতে? আমার তো গড়াগড়ি করে হাসি দেওয়া উচিত। এই পরিস্থিতিকে আমি তো হাসতে পারছি না, জিল্লুর তো হাসতে পারছি না, পিনাকি কেন কাঁদছে? এই জিনিসগুলো বুঝতে হবে। এর কারণ হলো এই মুহূর্তে আমাদের এই যে সংগ্রাম, 15 বছরের সংগ্রাম, লড়াই, এটা ছাত্র জনতার হাত দিয়ে যে গণ অভ্যুত্থানে রূপ নিয়েছে, এটি এখন ভারতের প্ল্যান বি এর জালে ঘুরপাক খাচ্ছে। এরপর প্ল্যান সি কি? প্ল্যান বি এর মধ্যে যেটি রয়েছে সেটি হলো একেবারে সর্বোচ্চ পর্যায়ে। এমনকি যারা এই সময় ক্ষমতায় আসবেন, সেই ক্ষমতার শীর্ষ পর্যায়ে যারা নেতৃবৃন্দ রয়েছেন, তারা যদি নিহত হন, তাদেরকে যদি মেরে ফেলা হয়, এটা অস্বাভাবিক কিছু নয়। পদে পদে তাদেরকে যদি অপদস্থ হতে হয়, তাদের বিরুদ্ধে বিপ্লব তৈরি করা হয়, তো সেই ব্যাপারে আমাদের কি কোনো গ্রাউন্ড ওয়ার্ক আছে, প্রস্তুতি আছে? প্রস্তুতি না থাকে তো আপনি, আপনার হাতে স্বর্ণ দেওয়া হলো, আপনি তো স্বর্ণ না চিনে এটাকে ফেলে দিবেন। সে ভাষা হারুন আর রশিদের জমানা সেই গল্পের মতো। যদি এই ভারতের প্ল্যান বি যেটা চলছে সেটাকে মোকাবেলা করতে না পারি, তাহলে প্ল্যান সি এর যে ভয়ঙ্কর রূপ, সেটি আমরা মোকাবেলা করার জন্য আমাদেরকে রীতিমতো গেরিলা যুদ্ধ করতে হতে পারে। জাস্ট লাইক হামাস, জাস্ট লাইক হুতি। তো এই যে হুতি হামাসের মতো, জাস্ট লাইক হিজবুল্লাহ, আমাদের বাংলাদেশে কি সেই ইতিহাস আছে? আমরা মুহূর্তের মধ্যে গরম হয়ে যাই, মুহূর্তের মধ্যে নরম হয়ে যাই। প্ল্যান সি, ভারত যদি এখানে সৈন্য সমাবেশ করে, আক্রমণ করে, গেরিলা যুদ্ধ ছাড়া আমাদের এখান থেকে আর রক্ষা পাওয়ার কোনো উপায় নেই। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, সবশেষে জানাবেন আপনি ঠিক কোন জায়গা থেকে আজকের এই নিউজটি দেখেছেন। ভিডিওটি শেষ করছি এখানে, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফিজ।